লীলার সঙ্গে কেন জানি না ইন্ডাস্ট্রিতে আমি পরে অবস্থা আমি ঢুকেছিলাম, কিন্তু তারপর যখন ওকে পেলাম, ওর সঙ্গে একটা কোথায় একটা ভেতরের কানেকশন আছে বোধ হয়, যে তাড়াতাড়ি একটা মানে ভাবসাব হয়ে গেল। কেন জানি না ওকে আমার এতই ভালো লাগতো যে জাগরণে মরণে একটা কথা আছে না, সবসময় মনে হতো। যাই হোক, সে তারপর অনেক ছবি টবিও করলাম। তো আমাকে একদিন বললো যে আমি তোমার অটোবায়োগ্রাফি লিখবো। আমি বললাম আমার কি, আমি বলবো না, আমি বলিয়ে নেবো, তুমি চিন্তা করো না। তো যাই হোক, অটোবায়োগ্রাফি লিখেছিল, ঠিকই লিখেছে, এবং আমি আমার চোখটা একটু কম দেখি এখন, কিন্তু একেবারে খারাপ হয়ে যাওয়ার আমি পড়েও নিয়েছি, কারণ এর পরে হয়তো পড়তে পারবো না। জীবনী নিয়ে লেখানো আমার কোনো কৃতিত্ব নেই, আমি শুধু বলেছি, তারপরে উনি লিখেছেন। এবং লেখার আগে, এর আগে একজন দুজন জার্নালিস্ট লিখেছেন আমার ওপর, কিন্তু তারাই আবার পড়ে বলেছেন যে এটা খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। কেউ কেউ একটু মনোকষ্ট নিয়ে বলেছেন ভালো, কিন্তু এটা তো থাকবেই। তো যাই হোক, সকলেই বলেছে আমার ভালো করাটা বড় কথা নয়, যারা পড়েছেন তাদের ভালো লাগলেই সবচেয়ে বড় কথা। আর হয়তো এটা বলতে পারে যে সব কথা কি দেখেছেন, সব কথা বলা যায় না, সব কথা লেখা যায় না, কিছু কথা বাকি থেকে গেছে। যদি ভবিষ্যতে মনে করি তাহলে সেগুলো লিখে যাব, বলে যাব, বলবো, আর কারুকে নয়। যারা রিসার্চ করছেন তারা বলছেন যে 2040-এর মধ্যে বেশিরভাগ মানুষ শুনবে বেশি, দেখবে তার থেকে কম, এবং পড়াটা একদম প্রায় কমে যাবে। সুতরাং এই ধরনের যে সমস্ত প্রজেক্ট, সেগুলো অনেক বেশি মাত্রায় মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। এবং তার থেকেও বড় কথা, এই পুরনো কথা, যে আমাদের যে সাহিত্য আছে সেই সাহিত্যকে আবার নতুন করে নতুন নতুন ছেলেমেয়েরা আবার শুনতে পারবে, যেহেতু তারা পড়বে কম, শুনবে বেশি। সেহেতু নোয়াকে ধন্যবাদ এরকম একটা উদ্যোগের জন্য, এবং আমি রিনাকেও ধন্যবাদ জানাই আমাকে পড়তে সুযোগ দিয়েছে বলে। শোনার পর থেকেই না আমার প্রচন্ড ভয় করছিল, সে কি আমার চোখ দেখা যাবে না, মুখ দেখা যাবে না, যেটা একটু আগে বললেন যে সাইলেন্ট অ্যাক্টিং, সবকিছু ছেড়ে আমি কি পারবো এইটা করতে। সুতরাং অসংখ্য ধন্যবাদ। আমি বুঝতে পারলাম, আমি জানি না আমি কতটাকে পেরেছি, কিন্তু এই যে আমি চেষ্টা করলাম এবং আমার ভয়কে জয় করলাম, তো দেখা যাক এবার কি হয়েছে। আপনারা শুনবেন এবং বলবেন। আর নোয়ার গল্প জাহাজের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা। নোয়ার পুরো টিম, লীনাদি, শৈবালদা যিনি আমায় গাইড করেছেন, সভ্যদা, সকলকে ধন্যবাদ। দেবরাজ যে রেকর্ড করেছে, ধন্যবাদ। তোমরা ইউনিক কাজ করেছো। সুদেশ নদী, আলাদা গাইডিং ফোর্স এই টিমের, যারা গাইড করেছে, যারা রিসার্চ করছে, প্রত্যেকে এই গল্প পাঠের সুযোগ করে দেওয়ার। আর তাত্ত্বিক আলোচনা করবো না, কারণ যারা বলে গেছেন এর আগে তারা সমস্ত কিছু বলে গেছেন। শুধু গল্প পাঠ করা এবং সাহিত্যটাকে ফিরিয়ে আনা, মানুষের মধ্যে আরো ছড়িয়ে দেওয়া, এই প্রচেষ্টাটা খুব প্রয়োজনীয়, যেটা নোয়ার এই ব্যানারে, এই গল্প জাহাজের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার। প্রথম কথাই বলি, আমার সঙ্গে কারুর কোনো প্রতিযোগিতা নেই, কারণ সবাই এত এগিয়ে আছে, আমি প্রতিযোগিতার জায়গায় নেই, প্রতিযোগিতার মনোভাব নিয়ে কাজটা করিও নি। তবু আমাদের যদি কিছু ইউএসপি খুঁজে বার করতে হয়, তাহলে বলবো বেশিরভাগ শোগুলোতে দেখা যায় যে একজন লোক গল্প পড়ছেন। আমাদের এই শোতে
বহু মানুষ পড়ছেন, এবং যে মানুষরা অলরেডি টেলিভিশনের বা সিনেমার থ্রু দিয়ে তাদের ঘরে ঘরে পৌঁছেছেন, যাদের প্রতি তাদের ভালোবাসা আছে, অর্থাৎ বিভিন্ন অভিনেতা অভিনেত্রী গল্পগুলো পাঠ করছেন। তো সেটা একটা ইউএসপি। এটা তো ডেফিনেটলি খানিকটা মানে খানিকটা আমাকেই খানিকটা মাইলেজ দিল আর কি। আর দ্বিতীয় হচ্ছে গল্পের সেকশন একই সঙ্গে এত ভ্যারাইটি, হয়তো আমি যতটুকু স্টাডি করেছি হয়তো এখনো নেই। তো আমাদের সাজানোটাও সেইভাবেই করা, কারণ আমরা 13+ও ভেবেছি, ছোটদের জন্য একেবারে 13+, টিনেজ। এবার ছোটদের জন্য যেটা হবে সেটা নাটক হবে, যেহেতু নাটকের ফর্মে বললে ওদের ভালো লাগবে বেশি। ওটা শুধু গল্প পাঠ নয়, আমাদের 4টে রোববার রাখা আছে। সেই 2টো রোববারে পডকাস্ট হবে, একটা রোববারে আর বাকি 2টো রোববারে বড় নাটক হবে। একটাতে চিঠি হবে, একটাতে নাটক হবে। একটা মানুষকে দেখছি, তার কথা শুনছি, এটাতে আমরা অভ্যস্ত। একটা মানুষকে দেখতে পাচ্ছি না, তার কথা শুনছি। আমার মনে হয় এই বিষয়টা আরো অনেক রহস্যজনক, কারণ আমরা একটা সময়, তখনও টেলিভিশন ছিল, তখন কিন্তু রেডিও ছিল, এখনো আছে। আমি অনেক প্রত্যন্ত জায়গায়, যেহেতু অন্য কর্মসূত্রে যেতে হয়, আমি কিন্তু সেখানে দেখি যারা নৌকো চালাচ্ছেন বা বিভিন্ন পেশার মহিলা পুরুষ, তারা কিন্তু রেডিওটা শুনছেন, তাদের তো অসুবিধে হচ্ছে না। তার মানে দুটো ফর্ম আলাদা, দুটো ফর্মে মানুষ দুভাবে এনগেজ করবেন নিজেদের। গলার যে অ্যাক্টিং, সেখানে না শুধু গলাটাই শুনবো বলে, ওই অ্যাক্টিংটাই দেখবো বলে আমার সমস্ত তন্ত্রী সজাগ থাকে, আমার ফোকাসটা শিফট করার উপায় নেই। যদি আমি উল্টো দিকে বলি, অডিও ভিজুয়াল যেটা, সেখানে কিন্তু বারবার ফোকাস শিফট হবে, কারণ আমি সাজ দেখবো, কখনো কখনো কথা শুনবো, কখনো সেট দেখবো। এখানে সেই সুযোগটা নেই। এটার স্ট্রেসও যেমন বেশি, এটার উপযোগিতাও তেমন বেশি, দুটোই আছে যদি সঠিকভাবে গল্প পড়া যায়। এখন আমাদের এই মুহূর্তে তো বিজ্ঞাপন যেহেতু পাইনি, সেহেতু সেটা নিয়ে আমরা এখনো তৈরি নই। কিন্তু গল্পকে ডিস্টার্ব করে আমরা কিছু করব না, গল্পকে ডিস্টার্ব করব না। বিজ্ঞাপন আগে হতে পারে, পরে হতে পারে, আমাদের একটা ব্রেক কার্ড থাকবে, সেই পয়েন্ট মিট করার পর সেখানে হতে পারে। সবটাই ব্যালেন্স করতে হবে সেই অনুযায়ী, যাতে আসল যে পারপাস সেটা না হারিয়ে যায়। আবার অ্যাট দ্য সেম টাইম এটাও সত্যি, দিনের পর দিন, বছরের পর বছর ম্যাজিক মোমেন্টসের ঘাড়ে ভর দিয়ে তো চলতে পারে না, তাকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, অন্তত নিজেরটুকু চালাতে পারবে। তার জন্য আমার সেই ওপেনিংটাও থাকা দরকার। তো দুটোর মধ্যে নিশ্চয়ই প্রপার ব্যালেন্স করতে হবে। আমার মনে হয় যে মূল লক্ষ্যটা শোনা দেখা, এটার থেকেও হচ্ছে যে ভাষাটার প্রতি কতটা আকর্ষণ চলে যাচ্ছে নতুন প্রজন্মের। তো সেটা আমি বলার চেষ্টা করছিলাম যে সেটা শুধু নতুন প্রজন্মের পাঠক শ্রোতা তাদেরকে দোষ না দিয়ে, আমরা যারা পারফর্মার, আমাদের এই প্রফেশনে যারা নতুন নতুন ছেলেমেয়েরা যারা অভিনয় করতে আসছে বিভিন্ন ক্ষেত্রে, টেলিভিশনে হোক, সিরিজে হোক, সিনেমায় হোক, তাদের একটা বড় অংশের সঙ্গে আমি কথা বলে বুঝতে পারি যে তাদের ভেতরে এই চর্চাটা কম। সুতরাং যারা সক্রিয়ভাবে এই ভাষাতেই অভিনয় করছি, তাদেরও যদি ভাষার প্রতি আগ্রহটা না থাকে, ভালোবাসাটা না থাকে, চর্চা না থাকে, তাহলে আমরা পাঠক দর্শকদের দোষ দিয়ে কি করব? ফলে আমি নতুন ছেলে মেয়েদেরকে কোনো তিরস্কার না করে, তাদেরকে সমালোচনা না করে, আমার মনে হয় যে এই নোয়ার গল্প জাহাজের মতো একটা জিনিস যদি তাদের কানে পৌঁছে দেওয়া যায়, আমি দর্শক ভুলে যাচ্ছি, আমি বলছি সিম্পলি যারা পারফর্ম করে, অভিনেতা অভিনেত্রী, তারাও যদি শুনে তাদের একটা আকর্ষণ তৈরি হয়, আচ্ছা আমিও এরকম একটা পাঠ করবো, তাহলে তাকে ভাষাটা জানতে হবে। তো এরকম বোধ যদি, বা এরকম ইচ্ছে, ভালোবাসা যদি 4-5টা ছেলে মেয়েদের মধ্যে জন্মায়, সেটাই লাভ।